প্রবেশিকা ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে আমি ভাস্কর ঘোষ তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনা বিষয় এনভায়রনমেন্টের ওপর এয়ার পলিউশন। তো যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রথমে আমরা দেখব পলিউশন কি। পলিউশন ইজ দ্য ইন্ট্রোডাকশনস অফ কন্টামিনেন্টস ইনটু দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট দ্যাট কজ অ্যাডভার্স এফেক্ট। অর্থাৎ কিছু অবাঞ্ছিত পদার্থ পরিবেশের প্রবেশের ফলে পরিবেশ দূষিত হয়ে ওঠে। এই পরিস্থিতিকে বলা হয়েছে কি পরিবেশ দূষণ। সো দেয়ার আর 7 more major types of pollution is present according to their negative impact on the environment. তো সেগুলো কি কি? এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, লাইট পলিউশন, নয়েজ পলিউশন, রেডিও অ্যাক্টিভ পলিউশন এবং অ্যাজ ওভারঅল পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্টাল পলিউশন। তো বায়ু দূষণের কিছু সোর্স বা কিছু কারণে বায়ু দূষিত হয়। তো সেগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে অ্যানথ্রোপোজেনিক বা ম্যানমেড অর্থাৎ মনুষ্যসৃষ্ট সোর্স অর্থাৎ মনুষ্যসৃষ্ট কারণের জন্য হয়, এবং দ্বিতীয়টি হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক কারণের জন্য হয়। তো অ্যানথ্রোপোজেনিক সোর্স বা ম্যানমেড সোর্সের মধ্যে কী কী? তোমার ফসিল ফুয়েল কম্বানশন, ল্যান্ডফিলস থেকে যে গ্যাসগুলো নির্গত হয় সেটা, এগ্রিকালচার এবং হচ্ছে নিউক্লিয়ার ওয়ারফেয়ার। ন্যাচারাল সোর্সের মধ্যে ভলকান ইরাপশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ, ওয়াইল্ড ফায়ার এবং রেডিও অ্যাক্টিভ ডিকে। এক্ষেত্রে রেডিও অ্যাক্টিভ ডিকে কিন্তু ন্যাচারাল বা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনকে বোঝায়, যেগুলো আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে কাউন্টারঅ্যাক্ট করি। তো এবার বায়ু দূষক অর্থাৎ যে সময় দূষিত পদার্থকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট, একটা হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট। দে আর ডিভাইডেড অ্যাকর্ডিং টু দেয়ার অরিজিন। প্রথম হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট, দোজ এমিটেড ডিরেক্ট ইন দ্য এয়ার। সেগুলো কি? CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, SPM অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এবং সালফার ডাইঅক্সাইড। আর সেকেন্ডারি পলিউটেন্ট যেগুলো প্রাইমারি পলিউটেন্টের সঙ্গে অন্য কোনো মেটেরিয়ালসের কেমিক্যাল রিয়াকশনের ফলে উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি পলিউটেন্ট বলা হয়। যেমন তোমার ওজোন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, প্যান অর্থাৎ পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট এবং PBN অর্থাৎ হচ্ছে গিয়ে পারক্সি বেনজয়েল নাইট্রেট। ঠিক আছে, এবার আমাদের এয়ার পলিউশন বা বায়ু দূষণের দুটো হিউম্যানের ওপর দুটো পার্সপেক্টিভ হয়। একটা হচ্ছে আউটডোর এয়ার পলিউশন, যখন তুমি বাড়ির বাইরে থেকে বেরোবে, এবং ইনডোর এয়ার পলিউশন অর্থাৎ তুমি যেখানে বসবাস করছো তার বায়ু দূষিত হলে তাকে ইনডোর এয়ার পলিউশন বলা হয়। তো ইনডোর এয়ার পলিউশনটা খুব তোমার ইম্পর্টেন্ট টপিক এই কারণে, কারণ আমাদের মোটামুটি 12 থেকে 10 ঘন্টা কিন্তু আমরা বাড়িতে থাকি। তো বাড়ির বা হচ্ছে গিয়ে রুম অ্যাটমসফিয়ারের দূষিত হওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে কুকিং, যে আমরা যে অর্থাৎ কুকিং যে ফুয়েল থাকে সেই ফুয়েলের তোমার ইনকমপ্লিট কম্বানশন যখন হবে তখন প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এবং কার্বন মনোক্সাইডের কিন্তু একটা ক্ষতিকর দিক এটাই যে কার্বন মনোক্সাইড আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, এবং অক্সিজেনে তার সেই কারণে তোমার হিমোগ্লোবিনে কিন্তু অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কিন্তু কমে যায়। আচ্ছা, এছাড়াও অন্যান্য কারণে কিন্তু ইনডোর এয়ার পলিউশন হতে পারে। তার মেন কারণ হচ্ছে অ্যাসবেস্টোসিস, কার্বন মনোক্সাইড আমাদের আলোচনা হয়ে গেল। ফর্মালডিহাইড উড প্রোডাক্টস, ফর্মালডিহাইড কিন্তু ব্যবহার করা হয় কখন? কাঠ বা পালিশ বা বার্নিশ করতে। তো এই ফর্মালডিহাইড সংক্রান্ত আরেকটা টপিক হচ্ছে ফরমালিন। ফরমালিন কি? 40% ফর্মালডিহাইডের সলিউশনকে বলা হয় ফরমালিন। লেড কোথা থেকে? বা সীসা প্রেজেন্ট থেকে আমরা যে সমস্ত বাড়ির দেওয়ালে যে রং করার সময় কিন্তু সীসা প্রেজেন্ট থাকে, অর্থাৎ সেটা ডিস্টেম্পার হতে হতে প্লাস্টিক রং যাই হোক না কেন সেখানে হতে পারে। অতিরিক্ত লেড পয়জনিংয়ের ফলে আমাদের নার্ভাস সিস্টেমের ড্যামেজ অথবা তোমার হচ্ছে গিয়ে নার্ভাস ডিস্টারবেন্সেসও কিন্তু হতে পারে। আর হচ্ছে রেডন এটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। এটি রেডিও অ্যাক্টিভ ডিকে থেকে উৎপন্ন হয়। আমাদের যে সমস্ত বিল্ডিং মেটেরিয়ালস ব্যবহার করি, সেটা ইট, বালি, পাথর, সিমেন্ট যাই হোক না কেন সবই কিন্তু ন্যাচারাল, তোমার হচ্ছে গিয়ে তাদের অরিজিনটা হচ্ছে ন্যাচারাল অরিজিন। তো প্রত্যেকটা ন্যাচারাল বস্তুর মধ্যে কিন্তু কিছু পরিমাণে স্লাইট অ্যামাউন্টে কিন্তু রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস অবস্থিত, এবং এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের উপস্থিতির জন্যই আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা বাড়িতে থাকার সময় প্রতিনিয়ত কিন্তু আমরা রেডিয়েশনের কিন্তু সঙ্গে ইন্টারাক্ট কিন্তু আমরা করি, কিন্তু সেটা কিন্তু খুব অল্প পরিমাণ এবং সেটা কিন্তু হার্মফুল নয়। আচ্ছা, এবার আমরা এয়ার পলিউশন সংক্রান্ত কিছু টার্মিনোলজি সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেব, কারণ এইগুলো কিন্তু বারবার কিন্তু কোশ্চেন করে। প্রথম দেখো SPM বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, তারপরে হচ্ছে তোমার প্যান বা হচ্ছে কি পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, দুটো থেকে কিন্তু কোশ্চেন করে, ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশন থেকে কোশ্চেন করে। এবার স্মগ, প্রথমে আমরা দেখে নেব স্মগ কি। স্মগ হচ্ছে একটা কলিডাল সলিউশন যেখানে লিকুইড এবং সলিড ডিসপার্স থাকে তোমার
গ্যাসিয়াস বা এয়ার সলিউশনের মধ্যে। তো কি হয়, একটা কোলয়েডাল একটা সলিউশনের দুটো পার্ট থাকে, অর্থাৎ একটা ডিসপার্স স্টেট অর্থাৎ বিস্তৃত দশা এবং আরেকটা হচ্ছে ডিসপার্স মিডিয়াম বা বিস্তৃত মাধ্যম। তো এই স্মগের ক্ষেত্রে ডিসপার্স স্টেটটা হচ্ছে লিকুইড অথবা তোমার সলিড পার্টিকলস, আর ডিসপার্স মিডিয়াম হচ্ছে গিয়ে তোমার এয়ার অথবা হচ্ছে তোমার এক্ষেত্রে গ্যাস, মানে গ্যাসিয়াস মিডিয়াম, কিন্তু এক্ষেত্রে হচ্ছে গ্যাস। তো স্মগ আবার দু রকমের হয়, ফটোকেমিক্যাল স্মগ এবং হচ্ছে সালফারাস স্মগ। ফটোকেমিক্যাল স্মগ হচ্ছে প্যানের জন্য। প্যান কখন উৎপন্ন হয়? প্যান উৎপন্ন হয় বায়ুমণ্ডলের মধ্যে যে ওজোন অবস্থিত, সেই ওজোন তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইডের বা নাইট্রাস অক্সাইডের সঙ্গে কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে রিয়াকশন করে প্যান তৈরি করে, এবং প্যান হচ্ছে ফটোকেমিক্যাল স্মগের কিন্তু অন্যতম মেন পজিটিভ মেটেরিয়ালস। নেক্সট হচ্ছে সালফারাস স্মগ। সালফারাস স্মগকে অনেক সময় লন্ডন স্মগও বলা হয়, এই কারণে কারণ 1950-তে লন্ডনে এরকম একটি বিখ্যাত তোমার সালফারাস স্মগ গঠন হয়েছিল, সেই কারণে সালফারাস স্মগকে অনেক সময় লন্ডন স্মগ বলা হয়। এক্ষেত্রে পজিটিভ মেটেরিয়ালস হচ্ছে SO2 বা সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের মেন সোর্স হচ্ছে তোমার কোল কম্বানশন অর্থাৎ হচ্ছে কয়লার দহন এবং হচ্ছে গিয়ে ভলকানিক ইরাপশন। এই দুটো থেকে কিন্তু বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড কিন্তু নির্গত হয়। আচ্ছা, তারপর তো স্মগটা তো আমরা আলোচনা করেই ফেলেছি। এবার আমরা আসবো এয়ার পলিউশনের কিছু ডিজাস্টার যেটা হিস্ট্রিতে ঘটে গেছে, অর্থাৎ অতীতে ঘটে গেছে। তার মধ্যে বিখ্যাত হচ্ছে কি আমাদের ইন্ডিয়াতে ভোপাল গ্যাস ট্র্যাজেডি, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। 1984-এ হয়েছিল ডিউ টু দ্য মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিকেজ ফ্রম দ্য ইউনিয়ন কার্বাইড কোম্পানি। কোথায়? এটা গুজরাতে। আর হচ্ছে গ্রেট স্মগ অফ লন্ডন, এটাও আমাদের আলোচনা হয়ে গেল কিছুক্ষণ আগে। 1952 খ্রিস্টাব্দে এ সিভিয়ার এয়ার পলিউশন অফ লন্ডন অ্যাসোসিয়েটেড উইথ অ্যান্টিসাইক্লোন। আচ্ছা, এবার নেক্সট আমরা আসবো এশিয়ান ব্রাউন ক্লাউড কাকে বলে। এশিয়ান ব্রাউন ক্লাউড কিন্তু এই যে পরে নিচে লেখা আছে দেখো, এশিয়ান ওশান এক্সপেরিমেন্ট অর্থাৎ যেটা 1989-এ কন্ডাক্ট হয়েছিল। এই 1989-এ কন্ডাক্ট হওয়ার পর থেকে এশিয়ান ব্রাউন ক্লাউডের সম্পর্কে কিন্তু আমরা ধারণাটা পাই। এটি একটি তোমার ব্রাউন হেজ, এটা পুরো ভারতীয় উপমহাদেশ দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে আপ টু দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত কান্ট্রির উপর বিরাজ করে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য উইন্টার সিজন টু দ্য অনসেট অফ দ্য মনসুন, অর্থাৎ নভেম্বর থেকে মে মাস অবধি বিরাজ করে। কারণটা হচ্ছে গিয়ে আমাদের যে সমস্ত ক্রপ রেসিডিউগুলো থাকে এবং হচ্ছে গিয়ে তোমার যে বায়োমাস আমরা জ্বালাই বা ফসিল ফুয়েল, সেইগুলোর প্রত্যেকটা যে তোমার স্যুট অর্থাৎ হচ্ছে গিয়ে একদম ফাইন পার্টিকলস, অর্থাৎ তোমার ইনকমপ্লিট কম্বানশন অর্থাৎ যেগুলো কম্বানশন হয়নি তার একটা যে মেটেরিয়ালসগুলো থাকে অর্থাৎ তোমার অর্গানিক মেটেরিয়ালসগুলো থাকে এবং তার সঙ্গে থাকে হচ্ছে গিয়ে স্মোক, এই দুটোই কিন্তু ওপরে গিয়ে জমা হয় ওপর বায়ুমণ্ডলীতে, যাকে বলা হয় এশিয়ান ব্রাউন ক্লাউড। আর এই ইন্ডিয়ান ওশান এক্সপেরিমেন্টটা করা হয়েছিল 1989-এ, তোমরা এটা একটু দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসবো এফেক্ট অফ এয়ার পলিউশন, অর্থাৎ বায়ু দূষণের প্রভাবগুলো কী কী হতে পারে। এটা গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, ক্লাইমেট চেঞ্জ হতে পারে, অ্যাসিড রেন হতে পারে, রেসপিরেটরি হেলথ প্রবলেম হতে পারে এবং ডিপ্লেশন অফ ওজোন লেয়ার হতে পারে। দেখো প্রত্যেকটা টপিক থেকে কিন্তু একটা করে ভিডিও কিন্তু করা যায়। তো আজকে ভিডিওতে আমরা জাস্ট একটু আউটলাইনটুকু নেবো, প্রত্যেকটা ওই টপিকগুলোর পরে ভিডিওগুলো কিন্তু আসবেই। সিলিকোসিস ইজ এ লাং ডিজিজ, হ্যাপেন্স ইন জবস ইন কাসিং স্টোন, অর্থাৎ যেখানে তোমার পাথরের খাদানে কিন্তু যারা কাজ করে যেমন শ্রমিকগুলো, তাদের কিন্তু এই রোগটা হয়। এর মেন পজিটিভ মেটেরিয়ালস হচ্ছে সিলিকা। সেকেন্ড হচ্ছে নিউমোকনিওসিস অনেক সময় ব্ল্যাক লাং ডিজিজও বলা হয়। এটা কাদের হয়? এটা যারা তোমার কয়লার খাদান অর্থাৎ কয়লার খনিতে যারা কাজ করে তাদের হয়। প্লাস্টিককে বার্ন বা ইনসিনারেশন করা হলে কিন্তু কিছু ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয়, যেগুলো এক্সাম্পল হচ্ছে ডাইঅক্সিন, ফিউরান, মার্কারি এবং পলিক্লোরিনেটেড বাইফিনাইল বা পিসিবি। এই পিসিবি থেকেও কিন্তু ফুল ফর্ম দেয় যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য পিসিবি। অনেকে প্রিন্টেড সার্কিট বোর্ড করতে পারে, কিন্তু অনেক সময় এই অপশানটাও থাকতে পারে, এটাও কিন্তু ঠিক হবে। সেটা হচ্ছে পলিক্লোরিনেটেড বাইফিনাইল। তারপর দেখো পারসিস্টেন্ট অর্গানিক পলিউশন 12টা মেটেরিয়ালস আছে যেগুলোকে আইডেন্টিফাই করা হয়েছিল, যারা কিন্তু ন্যাচারাল এবং হচ্ছে অ্যানথ্রোপোজেনিক অরিজিন অর্থাৎ মনুষ্যসৃষ্ট বা প্রাকৃতিক কারণে উৎপন্ন হয়। কিন্তু এদের একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এরা তোমার হচ্ছে ফটোলাইটিক, কেমিক্যাল আর বায়োলজিক্যাল ডিগ্রেডেশনে কিন্তু প্রচুর পরিমাণে রেজিস্ট করে, অর্থাৎ এটা সহজভাবে কিন্তু এরা ডিগ্রেডেবল নয়, ঠিক আছে। এর এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে গিয়ে অর্গানোক্লোরিং পেস্টিসাইড বা ডিডিটি। এবার ডিডিটি কিন্তু ফুল ফর্ম দেয় ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, ডিডিটি ফুল ফর্ম ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, ডিডিটি। এই ডিডিটি কিন্তু ইকোসিস্টেমে আসলে তার বায়ো অ্যাকুমুলেশন বা বায়ো ম্যাগনিফিকেশন হয়। তার কারণটা আমি বলে দিই, তোমার ডিডিটি হচ্ছে ফ্যাট সলিউবল, অর্থাৎ হচ্ছে গিয়ে স্নেহ জাতীয় পদার্থে কিন্তু দ্রবীভূত হয়।
তো এটা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে কেন এটা যায়, তো এটা আমাদের শরীরে যে অ্যাডিপোজ টিস্যু থাকে অর্থাৎ হচ্ছে কি মেদকলার মধ্যে সঞ্চিত হয়। তো যখন একটা টপিক থেকে আরেকটা টপিক লেভেলে যায় তখন কিন্তু এটা সহজে কিন্তু শরীর থেকে এক্সক্রিশন হয় না, অর্থাৎ প্রত্যেকবার এই টপিক লেভেলে এটা ম্যাগনিফাই হতে যায়। সেই জন্য এই ঘটনাকে বলা হয়েছে কি বায়ো ম্যাগনিফিকেশন, এবং এই টপিক লেভেলের মধ্যে এই ডিডিটির তোমার হচ্ছে কি কনসেন্ট্রেশন বাড়াটাকে বলা হচ্ছে কি বায়ো অ্যাকুমুলেশন। আর ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল বা পিসিবি আবার ক্লোরিনেটেড বাইফিনাইল। ওকে, এবার ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড 2019 সালে আইআইটি মোস্ট প্রবলি মাদ্রাসের সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোলাবোরেট করে ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড তৈরি করে, যেটি 8টা তোমার এয়ার পলিউটেন্টের ওপর যে কনসেন্ট্রেশন আমাদের এয়ারে 24 ঘন্টার ওপর সেগুলোকে চেক করে এবং হচ্ছে গিয়ে এয়ার কোয়ালিটি অর্থাৎ ওই মেজর সিটিগুলো এয়ার কোয়ালিটি কিন্তু ডিটারমাইন করে। সেই 8টা তোমার যে এয়ার পলিউটেন্টগুলো আছে সেগুলো কি PM10 অর্থাৎ পার্টিকুলেট ম্যাটার সাইজ অফ 10 মাইক্রন, PM2.5 পার্টিকুলেট ম্যাটার সাইজ অফ 2.5 মাইক্রন, NO2, SO2 সালফার ডাইঅক্সাইড, CO কার্বন মনোক্সাইড, ওজোন O3, NH3 অ্যামোনিয়া অ্যান্ড লেড। ওকে, লেড দূষণ হয় কারণ লেড দূষণের মেন কারণ হচ্ছে কি তোমার যে আমাদের মোটরযান অর্থাৎ মোটর ভেহিকলসের যে তোমার লেড অ্যাসিড ব্যাটারিগুলো থাকে সেখান থেকে কিন্তু লেড পয়জনিং হয়। এয়ার পলিউশন সংক্রান্ত একটা কনভেনসেশনও হয়েছিল, যেটা হয়েছিল ব্যাসেল কনভেনসেশন অন কন্ট্রোল অফ ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অফ দ্য হ্যাজারাস ওয়েস্ট অ্যান্ড দেয়ার ডিসপোজাল। দেখে রাখবে সোজা কথায় ব্যাসেল কনভেনশন। তো ব্যাসেল কনভেনশনটা কখন হয়েছিল? সুইজারল্যান্ডের একটা শহর ব্যাসেলেও কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট বা BIS, এবং ব্যাসেল কনভেনশন হয়েছিল 1989 এবং এটি চালু হয় অর্থাৎ কাম ইন্টু ফোর্স ইন 1992 অর্থাৎ 1992 সালে। আচ্ছা, ব্যাসেলে কিন্তু আরেকটা কী বলে দিলাম, BIS আছে অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। নেক্সট টপিকে আমরা আসবো ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটার। ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটার কোথায় ইউজ হয়? ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটার ইউজ হয় যে সমস্ত তোমার থার্মাল পাওয়ার স্টেশনগুলো আছে অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে কয়লার দহন হয় বা ধোঁয়া উৎপন্ন হয়, সেই ধোঁয়ার মধ্যে বা স্মোকের মধ্যে কিছু তোমার সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা SPM থাকে। তো এই SPMগুলো কালেক্ট করার জন্য অর্থাৎ সেই যে তোমার এক্সস্ট যে গ্যাস তাকে পরিষ্কার করার জন্য এই ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটার ব্যবহার করা। এক্ষেত্রে ইলেকট্রন আধান অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার স্থির তড়িতে অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটিকে কাজে লাগিয়ে ওই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারকে তড়িতাহিত করা হয় এবং তারা কিন্তু পরবর্তীকালে কী হয় তোমার হচ্ছে নিচের দিকে জমা হয়। ঠিক আছে, অর্থাৎ সোজা কথা বলতে গেলে এক্সস্ট গ্যাসকে অনেকটা তোমার হচ্ছে পিউরিফাই করবার জন্য তোমার ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটার ব্যবহার করা হয়। এবার এই সংক্রান্ত কিছু আমাদের এয়ার পলিউশন সংক্রান্ত কিছু লেজিসলেশন আছে যেগুলো একটু জেনে নেওয়া দরকার, পরীক্ষাতে কোশ্চেন করে। দ্য এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট অফ 1981 অর্থাৎ 1981 সালের আইন। আর এটা হচ্ছে বেঙ্গল স্মোক নিউসেন্স অ্যাক্ট 1905। এটা কিন্তু 2019-এর মেনে কিন্তু কোশ্চেনটা করেছিল। এটা লর্ড কার্জনের আমলে কিন্তু পাস হয়। ঠিক আছে, এবারে আমরা আসবো ক্যাটালাইটিক কনভার্টার। ক্যাটালাইটিক কনভার্টার অর্থাৎ ডিজেল ইঞ্জিনে কিন্তু দেখা যায় যে ডিজেলের যেহেতু তোমার হাইড্রোকার্বন চেনগুলো অনেক বড়, সুতরাং ডিজেল কম্বানশনে কিন্তু অনেক পরে আনবার্নড হাইড্রোকার্বনগুলো থাকে। তো সেই আনবার্নড হাইড্রোকার্বন এবং হচ্ছে কি তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড এদের ইমিশন কমানোর জন্য ডিজেল ইঞ্জিনে সাধারণত ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করা হয় অর্থাৎ এক্সস্ট পাইপে। তো ক্যাটালাইটিক কনভার্টার কী করে? ক্যাটালাইটিক কনভার্টার করে হচ্ছে ওই যে হাইড্রোকার্বনগুলো আছে বা কার্বন মনোক্সাইডগুলো সেগুলোকে রিডিউস করে দেয়। তো কী মেটেরিয়ালস এই তোমার ক্যাটালাইটিক কনভার্টারে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে দ্য ক্যাটালাইটিক কনভার্টার কম্পোনেন্ট ইউজুয়ালি ইউজ প্ল্যাটিনাম এবং হচ্ছে প্যালাডিনাম। ঠিক আছে, এরা কিন্তু রিডিউসিং, কারণ এরা হচ্ছে কি এরা তোমার হাইড্রোজেন শোষণ করতে পারে এবং হাইড্রোজেন শোষণ করার জন্য হাইড্রোকার্বনের যে তোমার আনস্যাচুরেটেড পার্টটা আছে সেটাকে কিন্তু স্যাচুরেট করে দেয়। ঠিক আছে, আচ্ছা, এবার ভারত স্টেজ 6 নর্মস ইম্পর্টেন্ট নিউজে আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বলতে পারো। ভারত স্টেজ 6 নর্মস আমাদের কিছুদিন আগে অবধি আমরা ভারত স্টেজ 4-এ ছিলাম। তো ভারত স্টেজ 5 ইন্ডিয়ান গভর্নমেন্ট আগে ডিক্লেয়ার করে দিয়েছে যে আমরা ভারত 5 স্টেজটাকে হচ্ছে গিয়ে স্কিপ করবো এবং আমরা ভারত স্টেজ 6-এ চলে আসবো। এই ভারত স্টেজ 6টা কিন্তু 1 এপ্রিল 2020 থেকে গোটা সারা ভারতবর্ষব্যাপী চালু হয়েছে এবং এর যে নর্মসগুলো আছে বা যে টার্গেটগুলো আছে সেটা হচ্ছে গিয়ে তোমার ডিজেল ইঞ্জিন থেকে যে সমস্ত তোমার NOx অর্থাৎ নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইডগুলো আছে তার ইমিশন রিডিউস করবে আপ টু 70% এবং সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা পার্টিকুলেটগুলোকে ইমিশন করবে হচ্ছে গিয়ে প্রায় 80%। ঠিক আছে, তো আজকের এয়ার পলিউশন সংক্রান্ত ভিডিওটি এইটুকু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। টিল দেন স্টে টিউনড অ্যান্ড আই উইল কাম
again with another video. Still then, goodbye.